বাংলাদেশের তৈরি করা খেলার কোট এখন ধুলোয় মিশে গেছে, আর ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়ার পরিণতি এখন দুনিয়ার সামনে চলে এসছে। কারণ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের লিডার মোহাম্মদ ইউনূসের জন্য বিপদ আবার মাথাচাড়া দিয়েছে। এইবারের বিপদ বা সমস্যা কোনো ছোটখাটো সমস্যা নয়, বরং এতদিনের মধ্যে সবচেয়ে বড় সমস্যা ইউনূসের মাথার ওপর চড়ে বসেছে, আর সেটার সঙ্গে মোকাবিলা করা তার পক্ষে সম্ভব নয়। রিসেন্টলি খবর বেরিয়ে এসছে বাংলাদেশে যে পলিটিক্যাল ক্রাইসিস চলছিল, তারপর এখন ইন্ডাস্ট্রিয়াল এবং ইকোনমিক ক্রাইসিস শুরু হয়ে গেছে। আর বাংলাদেশের সবচেয়ে বড় যে ইন্ডাস্ট্রি রয়েছে, যেটাকে আমরা বলে থাকি টেক্সটাইল ইন্ডাস্ট্রি, সেখানে কাজ করা যে গার্মেন্ট ওয়ার্কাররা থাকে তাদের তরফ থেকে অনেক বড় প্রোটেস্ট শুরু করে দেওয়া হয়েছে, যেখানে অনেক মানুষ আহত হয়েছে, অনেকের আবার মৃত্যুও হয়েছে। একটা রিপোর্ট থেকে জানা যাচ্ছে এমনটা এর জন্য হয়েছে কারণ বাংলাদেশের প্রায় 700 থেকে 1000টা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, যার জন্য সিচুয়েশন মারাত্মক খারাপ হয়েছে। সিচুয়েশন এতটা জঘন্য পর্যায়ে যাওয়ায় সমস্ত ওয়ার্কার এখন সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে পড়েছে। বাংলাদেশেতে তৈরি হয় নতুন প্রোটেস্ট ভারতের ওপর কি ইম্প্যাক্ট ফেলবে সেটা তো আমরা জানবই, সেই সঙ্গে আপনাদের এটাও বলবো ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়ার জন্য এখন বাংলাদেশের ওপর কোন কোন নতুন সমস্যা এসে দাঁড়াবে। বাংলাদেশের সঙ্গে যা কিছুই হচ্ছে সেটা বোঝার জন্য সবার প্রথমে আপনারা এই রিপোর্টটা দেখুন, যেটা রিসেন্টলি পাবলিশ হয়েছে। এতে পরিষ্কার বলা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়ার টের এখন ভালো মতোই পাচ্ছে। এই কদিনে সেটা তার উপর মারাত্মক ভারী পড়ছে, আর তাকে এখন নেপালের মতো দেশের সামনে সাহায্য চাওয়ার জন্য বিড়বিড় করতে হচ্ছে। কারণ মোহাম্মদ ইউনূস পাকিস্তান, চীন এবং আমেরিকা যেই 3 দেশকে নিজের সবচেয়ে বড় মিত্র বলে ভাবছে, তারা এই মামলায় তাদের মোটেই সাহায্য করতে পারবে না। এখানে বাংলাদেশকে নেপালের সামনে বিড়বিড় এজন্য করতে হচ্ছে কারণ যদি আপনাদের মনে থাকে কিছুদিন আগে বলেছিলাম বাংলাদেশে বিদ্যুতের যে সাপ্লাই দেওয়া হয় সেটা ঝাড়খণ্ডে স্থাপিত আদানির গোড্ডা পাওয়ার প্ল্যান্ট থেকে পাঠানো হয়, কিন্তু আদানি পাওয়ারের কাছে বাংলাদেশের $800 মিলিয়ন বকেয়া রয়েছে, আর ইউনূস সেই অ্যামাউন্ট শোধ করছে না, যার জন্য দিন কয়েক আগে আদানি পাওয়ার বাংলাদেশকে সরাসরি হুমকিও দিয়েছিল। আদানি পাওয়ার বলেছিল হয় আমাদের বকেয়া মেটান, নয়তো আমরা আপনাদের বিদ্যুৎ পাঠানো বন্ধ করে দেব। যদিও এত কিছু বলার পরও বাংলাদেশ পেমেন্ট করে না, কারণ তাদের কাছে বকেয়া মেটানোর পয়সা নেই। অনেক দিন কেটে যাওয়ার পর কিছুদিন আগে বাংলাদেশের তরফ থেকে আদানি পাওয়ারকে কেবলমাত্র $150 মিলিয়ন বকেয়া মিটিয়েছিল বাংলাদেশ, কিন্তু বাকি $650 মিলিয়ন কোনো পাত্তা নেই। আর বাংলাদেশ এই পয়সা মেটাতে পারবে নাকি না সেই ব্যাপারে এখনো কিছু বলা যাচ্ছে না। হয়তো এই জন্য আদানি পাওয়ার বাংলাদেশকে পর্যাপ্ত বিদ্যুৎ পাঠাচ্ছে না, তাই তাদের নেপালের কাছে ভিক্ষা চাইতে হচ্ছে। সদ্যই ঢাকা ট্রিবিউনের তরফ থেকে এই বিষয়টা জানানো হয় যে বাংলাদেশের সরকার নেপালের থেকে 40 মেগাওয়াটের বিদ্যুৎ ইম্পোর্ট করার জন্য এগ্রিমেন্ট সাইন করতে চায়। যদি এখন কেবল আলোচনা হয়েছে, আর নেপালের সিচুয়েশনে বাংলাদেশকে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দেবে নাকি না সেটার কনফার্মেশন এখন স্বয়ং নেপাল দেয়নি। আর নেপাল যদি এই বিষয়ে তৈরি হয়েও যায় তো বাংলাদেশকে তাও ভারতের কাছেই সাহায্য নিতে হবে, কেননা এর যে ট্রান্সমিশন লাইন রয়েছে সেটা ভারতের এলাকা দিয়েই যাবে, মানে এর সব কন্ট্রোল ভারতের হাতেই রয়েছে। আর ভারত যদি না করে দেয় তাহলে তাদের তৈরি প্ল্যান ফেল হয়ে যাবে। মানে দেখা হলে বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস এটা ভেবেছিল ভারতের সঙ্গে পাঙ্গা নেব এবং ভারতকে নিজে দাপট দেখাবো, তো সেক্ষেত্রে চীন এবং আমেরিকা তাদের সাহায্য করবে, এবং তার এই ভাবনা কিছুটা পর্যায় অবধি ঠিক ছিল, কিন্তু তার এই বিষয়টার আন্দাজ নেই যে নিজের প্রতিবেশী দেশগুলোর সাথে কি ধরনের সম্পর্ক বানিয়ে রাখা উচিত, আর তাও ভারতের মতো দেশের সাথে যে সবসময় নিজের প্রতিবেশী দেশগুলোকে সাহায্য করে থাকে। আপাতত সে ভারতকে তো চোখ রাঙিয়েইছে, সেই সঙ্গে ভারতের সঙ্গে বাণিজ্য শেষ করার চেষ্টাও তাদের তরফ থেকে অনেকবার করা হয়েছে। প্রথমে শুরুতে তো যখন তারা ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়া শুরু করে তো চীন ছুটে আসে এবং তাদের সাহায্য করে, যেখানে চীন তাদের বন্যার হাত থেকে বাঁচার জন্য আর্থিক সহায়তাও প্রদান করে। আর তারা এটাও বলে আমরা আপনাদের দেশে অনেক ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টও লাগাবো আর আপনাদের দেশের সঙ্গে বাণিজ্য করব। এবং ওদিকে পাকিস্তান যে সবে সবে স্বয়ং এখন ইউনাইটেড নেশনের থেকে সাহায্য ভিক্ষা চেয়ে ফিরেছে, সে আবার বাংলাদেশকে বলে আমরা
আপনাদের গোলা বারুদের সাপ্লাই দেব, যেটাকে আপনারা ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে পারবেন। আর এমনটাও হতে পারে খুব দ্রুত পাকিস্তানের তরফ থেকে বাংলাদেশে গৌরী মিসাইল পাঠানো হবে এবং ভারতের বর্ডারে সেগুলো মোতায়েন করা হবে। পাকিস্তান বাংলাদেশকে সঙ্গ এই জন্য দিচ্ছে কারণ সে তার আর এক কাঙাল মিত্রকে পেয়ে গেছে এবং এই দুই দেশের বন্ধুত্ব এত বেড়ে গেছে যে কেউ কারো সঙ্গই ছাড়তে চাইছে না। রিসেন্টলি এমন দেশের লিস্ট জারি করা হয় যেগুলো দেউলিয়া হয়ে গেছে, তো সেখানে প্রথম নম্বরে ছিল পাকিস্তান এবং তৃতীয় নম্বরে বাংলাদেশ, কারণ বাংলাদেশ অন্য দেশের বকেয়া মেটাতে পারছে না। আর সেই সঙ্গে তাদের মেন যে বিজনেস ছিল টেক্সটাইল ইন্ডাস্ট্রি, সেটাও এমন সিচুয়েশনের মাঝে মুখ থুবড়ে পড়েছে। এর ফলে কি হয়, বাংলাদেশের গার্মেন্ট ওয়ার্কার যারা ফ্যাক্টরিতে কর্মরত ছিল তাদের সংসারে অভাব দেখা দিয়েছে, যার জন্য বাংলাদেশের একটা খুব পরিচিত লোকেশন রয়েছে আশুলিয়া, যেখানে সবচেয়ে বেশি গার্মেন্ট ফ্যাক্টরি রয়েছে। ওখানেই গার্মেন্ট ওয়ার্কাররা সব একজোট হয়ে 2-3 দিন আগে সরকারের বিরুদ্ধে প্রোটেস্ট করা শুরু করে এবং প্রোটেস্টারদের সংখ্যাও প্রচুর ছিল। 3 দিন হয়ে গেছে, তাও এই বিরোধ থামার নাম নিচ্ছে না, উল্টে আরো বেড়েছে। এমনকি পুলিশি অবরোধও এই প্রোটেস্টকে কন্ট্রোল করতে পারছে না। এই ফুটেজে আপনি দেখতে পারেন যে কিভাবে রোড জ্যাম হয়ে পড়ে আছে, কারণ বিরোধ প্রদর্শনের জন্য নবীনগর থেকে নিয়ে বাইপ্যাল কাবিরপুর পর্যন্ত অনেক কিলোমিটার যাতায়াত আটকে যায়। নবীনগর থেকে বাইপ্যাল পর্যন্ত যাওয়ার রাস্তার দীর্ঘ 3 কিলোমিটার জ্যাম থাকে, যেখানে কাবিরপুর থেকে বাইপ্যাল পর্যন্ত ঢাকা যাওয়ার রাস্তায় 10 কিলোমিটার লম্বা জ্যাম লেগে গেছিল। বিরোধ প্রদর্শনের সবচেয়ে বড় কারণ হলো প্রায় 2000 ওয়ার্কারকে তাদের বকেয়া স্যালারি পর্যন্ত দেওয়া হয়নি, আর ফ্যাক্টরি হঠাৎ বন্ধ করে দেওয়া হয়েছিল। ফ্যাক্টরির যে মালিক ছিল তারা আশ্বাস দিয়েছিল যে 30 সেপ্টেম্বরের মধ্যে সমস্ত পেমেন্ট হয়ে যাবে, কিন্তু তা সত্ত্বেও ওয়ার্কাররা পয়সা পায় না। আর শেখ হাসিনার সরকার পড়ার পর হয়তো মোহাম্মদ ইউনূসের উপর আসা এটা দিনের সবচেয়ে বড় সমস্যা, কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো বাংলাদেশের সমস্যা তো বাড়ছে, কিন্তু এর ফলে ভারতের টেক্সটাইল এক্সপোর্টারদের তো লটারি লেগে গেছে, কারণ বাংলাদেশে এক্সপোর্ট হওয়া কটনের সাপ্লাইও এখন ভারতের দিকে ঘুরে গেছে। আর বিশ্বের ওয়ান অফ দা যে বিগেস্ট ব্র্যান্ড ছিল তার অর্ডার ভারত পাচ্ছে। তো এখন বাংলাদেশে ঘটে চলা এই সমস্ত বিষয়ের ব্যাপারে আপনারা কি বলবেন কমেন্টের মাধ্যমে অবশ্যই জানান। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।